অবশ্যই শওকত মোল্লাকে সেই টাকা ফেরত দিতে হবে, কিন্তু মামলার অবশ্যই ফেরত দিতে হবে যদি না প্রমাণ করতে পারে যে শওকত মোল্লা যদি না প্রমাণ করতে পারে যে এমএলএ নওশাদ সিদ্দিকী মহাশয় বিজেপির থেকে 30 কোটি টাকা নিয়েছে, এর প্রমাণ তাকে দিতে হবে। সেটা ব্যাংকে রিফ্লেক্ট করুক বা ক্যাশে হিট করুক, উনি তো একটা কোনো মাধ্যম থেকে খরচ করেছে, মানে পেয়েছেন, সব মানে খবরটা পেয়েছেন। আর শওকত মোল্লার গ্রহণযোগ্যতা আমি কেন, রাজ্যের মানুষ জানে, আর নওশাদ সিদ্দিকীর গ্রহণযোগ্যতাও রাজ্যের মানুষ জানেন। ভাঙড়ে যখন মানুষ ভাঙড়ে প্রথম খাতা পেন বিলিয়েছেন এমএলএ নওশাদ সিদ্দিকী ছুরি বোমার বিপরীতে গিয়ে, সেই জায়গাটাও গ্রহণযোগ্যতা মানুষ কাকে গ্রহণ করবেন সেটা 26-এ মানুষ বুঝিয়ে দেবে, এবং কাকে গ্রহণ করেছেন বিগত দিনেও বুঝিয়ে দিয়েছেন। কাজে এর গ্রহণযোগ্যতা নেই, যাকে ওই চোর মমতার স্টেজে গিয়ে চার পায়ার সাথে তুলনা করে বলে বাঘের বাচ্চা না কিসের বাচ্চা, মানুষের বাচ্চা বলে না, আর আরেকবার বলে তুই তো বোম মারিস। তো এর গ্রহণযোগ্যতা মুখ্যমন্ত্রী প্রমাণ দিচ্ছে তার চার পায়ার যোগ্যতা, তো রাজ্যের মানুষ। বিধায়ক শওকত মোল্লা তিনি বলেছিলেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 লক্ষ টাকা নিয়েছে, 30 কোটি। আমি আরেকবার বলি, কেটে দিচ্ছি। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা অভিযোগ করেছিলেন যে নওশাদ সিদ্দিকী বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে। সেই কথাকে হাতিয়ার করে দীপক ব্যাপারী, একজন ইউটিউবার, তিনি সেটাকে হাতিয়ার করে নওশাদ সিদ্দিকীর সম্মানহানি করেছে বলে নওশাদ সিদ্দিকী অভিযোগ করে ব্যানসাল কোর্টে মামলা করেছেন। কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা এবং নওশাদ সিদ্দিকীর মতো মানুষ একটা মানে 32-33 বছরের ছেলে রাজ্যের চোর মুখ্যমন্ত্রীর মমতার ঘুম উড়িয়ে দিয়েছে। শুধু মমতা না, গোটা ক্যাবিনেটের ঘুম উড়িয়ে দিয়েছে, এটা খুব বাস্তব। আর তার জন্য তাদের গায়ের জ্বালাতে এটা বলছে, যদি নওশাদ সিদ্দিকী 30 কোটি টাকা নেন তাহলে বলতে হবে, তাহলে যখন শুভেন্দু আন্দোলন করে রাজ্যের পুলিশ শুভেন্দুকে নিয়ে লক আপ করে না, কিন্তু যখন নওশাদ সিদ্দিকী আন্দোলন করে নওশাদ সিদ্দিকীকে, যেখানে ব্যাংসাল কোর্টে আমরা বিগত দিনে দেখেছি পিআর বন্ডে বেল হয়েছে, পিআর বন্ড মানে কোনো রকম মানে আপনার আনকন্ডিশনাল পিআর বন্ডে বেল হয়েছে, তো সেক্ষেত্রে সেই জায়গায় তো শুভেন্দু অধিকারীকে এক রাত লকআপে কাটাতে হয় না। কে কার থেকে টাকা নিয়েছে, কার সাথে কি সেটিং আছে পরিষ্কার বোঝা যাচ্ছে, কার সাথে কি সেটিং আছে, যার জন্য শুভেন্দু অধিকারী যতই মন্তব্য করুক না কেন, শুভেন্দু অধিকারী ভেতরে ঢোকে না, এক রাতের জন্য লকআপে যায় না কোনো আন্দোলনে। কিন্তু নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলতে গিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়, তাকে শারীরিকভাবে হেনস্থা করা হয়, তাকে পুলিশ দিয়ে মারার চেষ্টা করা হয়, প্রাণে মারার চেষ্টা করা হয়, এবং তাকে লকআপে কাটাতে হয়। পরবর্তীকালে কোর্টে গিয়ে পুলিশ এবং চোর মমতা থাপ্পড় খেয়ে ফিরে আসে। নওশাদ সিদ্দিকী বলছেন যে আমাকে শাসক দলে টানার চেষ্টা করেছে বহুবার, শেষ যেদিন তাকে গ্রেপ্তার করে তার পরের দিন বিধানসভায় এসেছিলেন, সেদিনও বলেছেন যে আমাদের দলে আপনি যোগদান করুন ভাঙড়ের সিট বাঁচাতে গেলে। তিনি কিন্তু যোগদান করেননি বলেই তার বিরুদ্ধে এরকম কালিমালিত্য করছে বলে নওশাদ সিদ্দিকী অভিযোগ করছে। একদমই ঠিক কথা। মানুষ যাদের তাদের ভরসার জায়গা ছিল নওশাদ সিদ্দিকী, এবং পরবর্তীতেও আছেন, এখনও আছেন, পরবর্তীতেও থাকবেন, এবং সেই ভরসার জায়গাটা নষ্ট নওশাদ সিদ্দিকীর মতো মানুষ করতে চান না বা করবেন না। আন্দোলনটা রাস্তায় হবে এবং আন্দোলনটা বুঝে নেওয়া যাবে। চোর মমতার সরকারের বিরুদ্ধে যদি কোনো আন্দোলন হয়, সে আন্দোলনে আমরা আইনজীবীরাও থাকব, উনি আছেন এবং ওনার নেতৃত্বে ওনার দলের লোক আন্দোলন করবেন, এবং আমরাও আছি, কোনো অসুবিধে নেই। আইনজীবীরা আমরা দেখেছি, ওনাকে তো পরিষ্কারভাবে ধরা হয়েছে, এবং এর আগেও আমরা দেখেছি বহুবার জেল খাটিয়েছে, সে বারুইপুর জেল হোক, প্রেসিডেন্সি জেল হোক, লালবাজার হোক। লাভের লাভ কি করতে পেরেছে? নওশাদ সিদ্দিকী তো তৃণমূলে আনতে পারেনি। নওশাদ সিদ্দিকী মানুষটা মানুষ ভুইয়া নয় যে সবং মার্ডার কেসে এফআইআর হয়েছে, তৃণমূলে পাল্টি খেয়ে চলে গেছে। নওশাদ সিদ্দিকী মানুষটা নওশাদ সিদ্দিকী। এই যে বিগত একটা সরকার ছিল 34 বছর, সেই সরকারের আমলে কিছু মানুষের দম বন্ধ হয়ে যেত, তখন যারা বিরোধী করতো, এমনকি একটা পঞ্চায়েত সদস্যও তারা বামফ্রন্ট বা যারা ছিল ক্ষমতায় তারা টানতো না। কিন্তু বর্তমানে বিজেপির অর্ধেক এমএলএ এমপিদেরকে তৃণমূল নিয়ে নিয়েছে। একমাত্র নওশাদ সিদ্দিকী তিনি বলছেন আমি নট ফর সেল, কিন্তু সেই নওশাদ সিদ্দিকীকেও নেওয়ার জন্য ঝাঁপাচ্ছে। গণতন্ত্র যাচ্ছে কোথায়? এখানে গণতন্ত্র চলছে না তো, এটা জ্ঞানতন্ত্র চলছে। মানে জ্ঞানতন্ত্র এরকম জ্ঞানতন্ত্র, এখানে পুলিশতন্ত্র চলছে। ওই পুলিশদের দিয়ে মার খাওয়াচ্ছে, এই পুলিশরা ডিএ পায় না। আজকে ডিএ নিয়ে আমরা লড়ছি সুপ্রিম কোর্টে, এই ডিএ নিয়ে হেয়ারিং চলছে। মাননীয় সাংসদ
ব্যারিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই ডিএ সওয়াল করছে, এই ডিএ নিয়ে সওয়াল করছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে। এই রাজ্যের যে পুলিশগুলো মারধর করে সেই পুলিশগুলোর হয়েও তিনি সওয়াল করছেন। অথচ এই পুলিশ যারা প্রতিবাদ করবে তাদেরকে মারবে, তাদেরকে ঘুষি মারতে আসবে। যেমন রাজ্যের রাজ্য বিধানসভার সদস্য নওশাদ সিদ্দিকী আপনারা দেখেছেন বিগত দিনে যখন আন্দোলন করেছে তাকে কিভাবে মেরে, মানে সামনে সিপিকে সরিয়ে দিয়ে ধাক্কা মেরে তাকে বুকে হিট করেছে এবং যার ভিত্তিতে ওনার পাঁজরে ব্যথা হয়েছে, সারা রাত উনি পেইন হয়েছে তার, সবাই আপনারা দেখেছেন বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে, এবং পরবর্তীতে মেডিকেল রিপোর্টও তার এসছে, সেটাতেও সেখানে রিফ্লেক্ট হয়েছে। তো এটাই হচ্ছে গণতন্ত্র। আপনি শাসকের বিরুদ্ধে কোনো রকম গঠনমূলক সমালোচনা করলে আপনাকে ভেতরে ঢুকতে হবে, এটাই হচ্ছে এই রাজ্যের গণতন্ত্র। এই যে 30 কোটি টাকা মানহানির মামলা করেছে শওকত মোল্লার বিরুদ্ধে, আইনে কি বলে, কি হতে পারে? এই যে 30 কোটি টাকা আপনি বলছেন শওকত মোল্লাকে দিতে হবে, শওকত মোল্লা একা দেবেন না যে ইউটিউবার দীপক ব্যাপারীর নামেও মামলা যদি যাদের নামে আছে তারা সবাই মিলে দেবে। এবং দীপক ব্যাপারী, আমি বিগত দিনে যা কিছু কিছু জিনিস দেখেছি, দীপক ব্যাপারী বেসিক্যালি তো এখন মানে ওদিকে চলে গেছে, মানে হয়তো কোনো একটা আর্থিক লেনদেন হয়েছে এবং আমি যতটুকু শুনেছি ওনাকে প্রেস ক্লাব থেকেও বহিষ্কার করা হয়েছে, মানে সার্কুলার দিয়ে, আমি যতটুকু শুনেছি বা জানি, আমি জানি না এটা ঠিক না ভুল, তো বহিষ্কৃত করা হয়েছে তো ডিজিটাল সংবাদ মাধ্যমে আপনাদের তরফ থেকে। তো ওই দীপক ব্যাপারী লোকটা সম্পর্কে, তার গ্রহণযোগ্যতা সম্পর্কেও মানে সন্দেহ আছে, যথেষ্ট সন্দেহ আছে। লোকটাকে একরকম ভাবতাম কিন্তু লোকটা এখন অন্যরকম দেখছি। তো যাই হোক, ওই মানে ব্যাপারটা হচ্ছে ওই কাসেম সিদ্দিকীর মতো অবস্থা। কারণ কাসেম সিদ্দিকী এখন দল বদল করে গেছে, তাও দলে প্রতিবাদ করছে, জানি না ও কতদিন প্রতিবাদ করতে পারবে। যেমন ক্যানিংয়ের তালদির ঘটনাটাতে প্রতিবাদ করেছিল, থানা থেকে ফুরফুরা শরীফ থেকে ছুটে এসেছিলেন মানবতার খাতিরে। জানি না কতদিন উনি প্রতিবাদ করতে পারবে বা ওনার কণ্ঠ কতদিন পর্যন্ত ঠিক থাকবে, ওনার কণ্ঠ না চাপিয়ে দেওয়া হয়, দেখা যাক এবার। এই যে উনি প্রতিবাদ করেছেন বলে তো ওনাকে ওখানকার যিনি তৃণমূলের বিধায়ক তিনি আবার বলছেন যে বিজেপির দ্বারা। আমি তো এই জন্যই বললাম যে উনি, জানি না উনি কতদিন প্রতিবাদ করতে পারবেন। উনি তো একটা নামজাদা পীরজাদা পরিবারের সদস্য। তো এবার সেই জায়গায় উনি ওনার পারিবারিক যেই ট্র্যাডিশন থেকে মানুষ হয়ে এসছেন, তো সেই ট্র্যাডিশানে থাকছেন যখন উনি প্রতিবাদ করতে শিখেছেন, ওনাকে ওনার রক্ত শিখিয়েছে প্রতিবাদ করা। কিন্তু এবার উনি যেই দলে গেছে সেই দলের মূল উদ্দেশ্য হচ্ছে চোরেদের বিরুদ্ধে কিছু না বলা। তো এবার আমি ওই জন্যই বললাম যে উনি কতদিন করতে পারবেন সেটা খুব সন্দেহের বিষয়। হয়তো দেখুন এটাই ওনার শেষ প্রতিবাদ, কারণ হয়তো ওনাকে এরপর উনি কিছু বলতেও পারবেন না বা বলার জায়গাতেও থাকবেন না, বা ওনাকে চাপ দেওয়া হবে, দল থেকে সরিয়ে দেওয়া হতেও পারে, দল থেকে সরিয়ে দিতে হবে। কারণ উনি দলে ঢুকেছেন, অনেকের চক্ষুশূল হয়েছেন, এবং শওকত মোল্লা মানে প্রায় ওনার বিরুদ্ধে সরাসরি কিছু না বললে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে যে উনি ওনার বিরোধী পক্ষ। যেহেতু নওশাদ সিদ্দিকীর সম্পর্কে তিনি ভাই হন এবং কোনো সময় তৃণমূলের বিরুদ্ধে একাধিকবার বিক্ষোভ প্রদর্শন করেছে, এবং বর্তমান সময়ে দাঁড়িয়েও তালদির ঘটনায়ও উনি বিক্ষোভ প্রকাশ করেছেন, লোকাল এমএলএ যেখানে যাননি। তো উনি কতদিন বলতে পারবেন সেটাই হচ্ছে মানে কথা।